নমস্কার, আমি সুজিত সাধুখা। এমএস ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে আজ সকাল সকাল একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যে বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরব, এই বিষয়টির উপরে দাঁড়িয়ে অনেক চাষি ভাই অর্থাৎ অনেক কৃষিজীবী মানুষ তাদের সিজন অনুযায়ী কিন্তু তারা চাষবাস করে একটা ভালো অর্থনৈতিক মুনাফা অর্জন করছে এবং এই অর্থনৈতিক মুনাফা অর্জনের ক্ষেত্রে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলো আমি যার জমিতে আজকে এসেছি সেই ভদ্রলোকের মুখের থেকে কিন্তু এই ছোট্ট টিপসগুলো আপনাদেরকে জানানোর জন্য আমার এই প্রয়াস। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই বলবো, এই ধরনের কৃষিমূলক তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি টাচ করবেন। দেখবেন আপনার প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সহজে আপনাদের মোবাইলে পৌঁছে যাচ্ছে এবং কন্টিনিউ কিন্তু আপনারা এই ধরনের ধারাবাহিক কৃষিজ পন্থা কিন্তু আপনার কন্টিনিউ পেতে থাকবেন। তো আসুন দেখতে থাকুন এই এপিসোডটি। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি ভালো লাগে আপনার প্রিয়জনের মাঝেও এই ধরনের এপিসোডগুলি শেয়ার করতে পারেন এবং এই ছোট্ট শেয়ারের মাধ্যমে কিন্তু প্রতিটি জৈব কৃষিজীবী মানুষ বা কৃষিজীবী মানুষ প্রত্যেকে কিন্তু ভীষণভাবে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজ আমি যার সামনে উপস্থিত হয়েছি এই যে আমাদের সুশান্তদা। তো সুশান্তদা, আপনার নাম আমি আর বলবো না, নাম আপনার, কোথায় বাড়ি, বা আপনি কিভাবে এই মানে সবজি চাষের প্রতি আগ্রহ প্রকাশ করলেন, ছোট্ট করে যদি একটু বলেন। নমস্কার, আমি সুশান্ত হাওলাদার। আমি বরবড়িয়া কলোনিতে বাড়ি। আমি চাষ বেশি দিন ধরে করছি না। আমি বাইরে বিভিন্ন ধরনের কাজ করতাম আগে। তো বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন জায়গায়, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। তারপরে সিদ্ধান্ত নিলাম এরপর থেকে আর আমি বাইরে যাব না। আমি মাঠে আমাদের জমি আছে, সেই জমিগুলিকে রক্ষণাবেক্ষণ করে কি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় এই চিন্তাভাবনা মাথায় আসলো। তার পরবর্তী সময়ে আমার বন্ধুর মতোই বলতে পারেন, দাদা সুজিতদার সঙ্গে আমার দেখা হয়, কথা হয় এবং তার সঙ্গে আমি একটা পরামর্শ করি যে আমি রাসায়নিক পদ্ধতিতে চাষ করতে চাইবো না। আমি তাকে বললাম যে আধুনিক যে ইসের পদ্ধতি রয়েছে, রাসায়নিক বাদ দিয়ে জৈব যে পদ্ধতিগুলি রয়েছে, সেই জৈব পদ্ধতির মধ্য দিয়ে চাষ করলে কি মুনাফা করা যায়। তাহলে সুজিতদা আমায় সত্যি, সুজিতদার কাছে আমি কৃতজ্ঞ যে সুজিতদা আমায় পরামর্শ দিলেন সম্পূর্ণরূপে জৈব পদ্ধতিতে চাষ করা যে সম্ভব। এবং আমি আজ দীর্ঘদিন ধরে চাষ করছি, 5 বছর ধরে চাষ করছি। আমি বিভিন্ন অন্যান্য ফসল চাষ করতাম। বিগত 3 বছর ধরে আমি দেখছি সবজির প্রতি আমার একটা নিজস্ব আকর্ষণ এসছে। তারপর পরবর্তীতে আমি বিভিন্ন সবজি চাষ করতে শুরু করি সুজিতদার পরামর্শ নিয়ে, এবং তার বিভিন্ন ধরনের জৈব টিপস আমাকে দিয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের সার, বিভিন্ন ধরনের জৈব ওষুধ এগুলিকে আমাকে সরবরাহ করেছে। আমি কাঁকরোল, এই মুহূর্তে আমি কাঁকরোল চাষ করেছি। আমি দেখেছি এই জৈব সার প্রয়োগ করে আমি 10 কাঠা জমিতে চাষ করেছি। আর আমার পাশাপাশি যারা চাষ করেছে রাসায়নিক সার দিয়ে, তাদের ক্ষেতে জমির থেকে আমি দেখলাম আমার এই জমিটা, আমার এই ক্ষেতটা সম্পূর্ণরূপে একটা ভিন্ন মাপের, ভিন্ন ধরনের। তাদের জমির গাছের যা চেহারা, গাছের যা গ্রোথ, ফুলের যা গ্রোথ, ফলের যা গ্রোথ, এই জৈব পদ্ধতিটা করার ফলে অন্যান্য জমির থেকে আমার জমির গাছের গঠন ভালো,
ফলের গঠন ভালো, কালার ভালো, এবং সমস্ত জমির একই রকমভাবে যে রাসায়নিক সার প্রয়োগ করেছে যারা, তাদের জমিতেও আমি মাঝে মাঝে যাই, দেখি হয়তো কোনো জায়গায় রাসায়নিক সার বেশি পড়েছে, সেই জায়গার গাছগুলি দমে গেছে, যে জায়গার রাসায়নিক সার পড়েনি বসে গেছে। কিন্তু জৈবিক পদ্ধতিতে দেখলাম আমি যে সমস্ত জমিতে একই রকমভাবে গাছগুলি আছে। ফলে জৈবিক পদ্ধতিটা আমার পক্ষে, আমার মতে খুব ভালো, এবং শারীরিক দিক দিয়েও আমি এই জৈবিক পদ্ধতিতে চাষ করার জন্য শারীরিক দিক দিয়েও সম্পূর্ণভাবে সুস্থ থাকি সবসময়ের জন্য। ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এই জৈব সারে নেই। এই চিন্তাভাবনা নিয়েই আমি জৈব পদ্ধতিতে চাষ করছি। আমি এখন কাঁকরোল চাষে আজকে সুজিতদা আমার জমিতে এসছে। অনেক দিন ধরেই বলছি, সুজিতদা আপনার ওষুধ নিচ্ছি আমি, কীরকম চাষ হচ্ছে। কাঁকরোল চাষ, পটলের সময় গিয়েছিল, রজনী আছে, বিন লাগাই, বিন চাষ করি আমি। মূলত গতানুগতিক ধারায় চাষিরা যে চাষগুলি করে তার থেকে একটু ভিন্ন প্রকৃতির চাষ করি, কেননা বিন আমাদের মাঠে হয় না। আমি বিন চাষটা করি, শীতকাল আসলেই বিন চাষ করব। রজনী আছে 1 বিঘায়, এই কাঁকরোল করেছি, পটল আছে 1 বিঘা, সমস্তটাই জৈবিক পদ্ধতি এবং সুজিতদার অনুপ্রেরণা। এবং সুজিতদার যেভাবে টিপস দেয়, আমি সেই টিপসগুলিকে ফলো করে আমি চাষ করি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে যে বিষয়টা রয়েছে, মাঝে মাঝে আমি কিন্তু রাসায়নিক পদ্ধতিগুলিও আমি অ্যাপ্লাই করি। কেননা রাসায়নিক পদ্ধতি অ্যাপ্লাই না করলে, আমি দেখেছি সুজিতদা জৈবিক পদ্ধতিতে পোকা মারার জন্য যে ওষুধগুলি আমাকে দিয়েছে, নিম অয়েল বলে একটা ওষুধ, সেই নিম অয়েল দিতে গেলে আমার যে জায়গায় রাসায়নিক একটা কিট ব্যবহার করলে 1 ড্রামে হয়ে যাচ্ছে, কিন্তু এই জৈবিক পদ্ধতিতে যখন আমি নিম অয়েল ব্যবহার করছি, তখন সেই জায়গায় 3 ড্রাম ওষুধ আমাকে ব্যবহার করতে হচ্ছে, পুরো গাছটা ধুয়ে দিতে হচ্ছে। ফলে একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার। ওই জন্য আমি মাঝে মাঝে এই পোকা মারার জন্য, লেদা পোকা হয়, পিন পোকা হয়, এই পিন পোকার জন্য ফাঁদ আছে, ফাঁদ দিয়েছি। আর লেদা পোকা মারার জন্য মাঝে মাঝে রাসায়নিক কীটনাশক আমি ব্যবহার করি। বাকিটা রাসায়নিক সার, দেখা গেল টোটাল এই জমি হয়তো 6 মাসের কাঁকরোল, আমি হয়তো 6 মাসের মধ্যে হয়তো 10 দিন দিতেও পারি, আবার দেখা গেল নাও দিতে পারি। এখন পর্যন্ত রাসায়নিক সার আমি ব্যবহার করিনি। এই পজিশনে আমার এই মাঠে এবছর ফলন, গাছ ভালো, ওয়েদার ভালো, বাট ফলন কম, সব জমির ফলন কম। কিন্তু সেখানটায় দাঁড়িয়েও আমি 10 কাঠা জমি থেকে 1 কুইন্টাল 60 কেজি করে মাল কেটেছি। অসাধারণ বিষয় একটা। হ্যাঁ, দুইবার করে আমি 1 কুইন্টাল 60 কেজি করে মাল কেটেছি। যা পাশের চাষিরা আমায় জিজ্ঞাসা করে মাঝে মাঝে, তুমি কি প্রয়োগ করো। আমি তাদেরকেও বলেছি যে সুজিতদার কথা বলেছি, তারা অনেকেই সুজিতদার থেকে নিয়ে এসছে এই জৈব ওষুধ। তার ফলে তাদেরকেও এখন, যারা আগে 50 কিলো 60 কিলো করে মাল কাটতো, এখন সবে নিয়েছে তারা। এখন তাদের দেখা গেল কারা রেজাল্ট দিচ্ছে, আমার মাঝে মাঝেই এসে বলছে, দাদা সুজিতদার ওষুধটা খুব ভালো কাজ করছে, আপনি এখন 80 কিলো 1 কুইন্টাল, কেউ 1 কুইন্টাল 10 কিলো করে মাল তুলছে। আমি সব চাষি ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে রাসায়নিক পদ্ধতি তো আমাদের আছেই, যা ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, মানুষ শরীরের ক্ষতি করে। ফলে জৈবিক পদ্ধতিতেও ভালো চাষ করা যায়, আমরা যদি সঠিক লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি এবং সঠিক জৈবিক পদ্ধতিটা ব্যবহার করতে পারি, তাদের রুলস অনুসারে, তাদের নিয়মাবলী অনুসারে যদি আমরা চাষ করি, তাহলে আমাদের জৈবিক পদ্ধতিতেও অনেক উন্নত মানের চাষ আমাদের জমিতেই, আমাদের যে কোনো মাঠে করা সম্ভব। আচ্ছা আচ্ছা। যারা চাষ করতে চান, রাসায়নিক পদ্ধতিকে আমি একদমভাবে অবহেলা করব না, রাসায়নিক পদ্ধতিটাও দরকার আছে, কিন্তু জৈবিক পদ্ধতিতেও
চাষ করে অধিক মুনাফা অর্জন করা যায়। দেখুন, তাহলে সুশান্তদা কিন্তু ওনার অভিমতটা সুন্দরভাবে প্রকাশ করলেন। তো সুশান্তদার কাছে আরেকটু শুনবো বিষয়টা, যে আপনার রাসায়নিক সার আর জৈবর মধ্যে যে পার্থক্য, সেটা যদি আরেকবার একটু বলেন, সেক্ষেত্রে আমিও একটু উপকৃত হই আমার কাজের ক্ষেত্রে, এবং অন্যান্য চাষি ভাইয়েরও কিন্তু এটার ক্ষেত্রে একটু তারাও কিন্তু লক্ষ্য দিতে পারে। বলছি, ভালো প্রশ্ন করেছেন। আমি জৈব সার প্রয়োগ করার পর আমি যে এটা দেখেছি, আপনি যদি আমার ফলগুলি যেগুলি এসছে, ফলগুলিতে যদি একটু ক্যামেরা বন্দি করেন, দেখেন, দেখবেন অন্যান্য জমির ফল আর আমার জমির ফল সম্পূর্ণরূপে আলাদা। দেখেন, আপনি যে কোনো ফল ধরেন, তার কালার, তার রং এবং তার গঠন সম্পূর্ণরূপে আলাদা। বাহ। এটা রাসায়নিক সার না, এটা আমি জৈব সারের মধ্য দিয়ে এই পদ্ধতিতে আমি চাষ করেছি, যার ফলে আমার কাঁকরোলগুলি দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন অসাধারণ, রাসায়নিক অসাধারণ। সার এবং জৈব সারের মধ্যে তফাৎ কতটা। দেখুন, আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ক্ষেতের নিচের দিকটা, পোর্শনটা কি পরিমাণে কাঁকরোল হয়েছে, অজস্র, এবং কোনো ক্যাট বা ছাট বলে কিছু নেই, সবই। না, বলেন সুরেন্দ্র। আমার জৈবিক পদ্ধতিতে চাষ করে আমি দেখেছি যে অন্যান্যরা যেরকম মাল তোলে, 1 কুইন্টাল মাল তুললে তাতে 10 কিলো ক্যাট বেরোয়, 5 কিলো ক্যাট বেরোয়, কিন্তু আমার জমিতে যিনি কাটতে আসেন খাওয়ার জন্য, তিনি এই 60 মালগুলি যে নিয়ে যাবেন, সেই 60 মাল থাকে না। সম্পূর্ণ সব সাইজ একই রকম এবং কালার একই রকম, ফলে কেউ আর নিতে, যিনি কাটতে আসেন তিনিও আর পান না, তাকে ভালো মালই নিতে হয়। দারুণ। চাষি ভাই এই চাষ করতে চান জৈবিক পদ্ধতিতে, আমি বলবো এটা খুব লাভজনক একটা চাষ। কৃষির যত চাষ আছে সমস্ত চাষের মধ্যে কাঁকরোল একটা লাভজনক চাষ। আর এবছরটা বাজার খুব ভালো এবং ওয়েদারটা ভালো, ফলে কাঁকরোল আমরা এখনও লসের জায়গায় নেই, লাভের জায়গায় রয়েছি। এখনও শ্রাবণ মাস, ভাদ্র মাস 2 মাস পাবো, আশ্বিন মাসেও হয়তো চলবে। যদি কেউ চাষ করতে চান, সুজিতদার সঙ্গে যোগাযোগ করবেন। সুজিতদার টিপস নিয়েই আমি চাষ করেছি, চাষ করে এই রেজাল্ট আমি পেয়েছি, তাই আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করলাম। যদি কখনো সুজিতদা পরবর্তী সময়ে আসেন আমার জমিতে এবং কাঁকরোল চাষের প্রথম থেকে শেষ অবধি যে পরিচর্যা পদ্ধতি আছে তা নিয়ে পরবর্তী যদি কখনো আসেন সুজিতদাকে বিস্তারিতভাবে জানাবো। অবশ্যই, অবশ্যই। প্রথম নমস্কার। এপিসোডে তো সব কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। এখন ঘটনা হচ্ছে, মানুষ তো দেখে বিশ্বাসী, তো সেই দেখার জায়গাটা যদি পরিষ্কার না হয়, সেক্ষেত্রে মনের থেকে মানুষ নিতে পারে না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো যে সুশান্তদার মাঠে এসেছি আজকে। বিগত দিনে বিনসের খেতে গেছি, হ্যাঁ, সেক্ষেত্রে ভালো রেসপন্স এসছে, বা পটলের ক্ষেত্রে গেছি, রেসপন্স এসছে দেখেছি। তো কাঁকরোলের ক্ষেত্রে আজকে উনি মাসখানেকের উপরে বলছে, সুজিতদা আসুন আসুন, তো আজ এলাম। তো আর একটা বিষয় আমি শুনবো, যে এই ফুল, আমারই হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব ভিটামিন পঞ্চামৃত, যেটা এনপিকে অনুখাদ্য তো অবশ্যই আছে, এবং এটা ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে ভীষণভাবে কাজ করছে। তো এই উপাদানটা ব্যবহার করে সুশান্তদার কী অভিমত, এবং এই উপাদানটা এখন সুশান্তদার এখানে তারা গ্রুপ করে কয়জন এটা ব্যবহার করছে, এবং তাদের অভিমতটা সুশান্তদার কাছে একটু শুনি। সুশান্তদা, যেটা আপনি স্প্রে করলেন একটু আগে, দেখুন এই যে ভিটামিন পঞ্চামৃত, এইটাই বলছিলাম, যেটা এই যে ভিটামিন পঞ্চামৃত। হ্যাঁ, সুজিতদার কাছে যখন পরামর্শ নিতে গেছি, সুজিতদা এই ওষুধ আমাকে বলেছিল। আমিও কনফিউশন ছিলাম প্রথম অবস্থায়, যে কি হবে, নতুন চাষ করছি, কি হবে। কিন্তু এই ওষুধটা প্রয়োগ করার পর আমি দেখতে পাচ্ছি যে ফুল যা আছে তার দ্বিগুণ হচ্ছে,
এবং ফল বড় হচ্ছে, কালার ভালো থাকছে এবং গাছের সতেজতা থাকছে। চার দিক দিয়ে সমস্ত সাইডগুলি একদম পারফেক্ট থাকছে। মানে ওই জন্য প্রত্যেকটা আমি আগা থেকে ইয়ে থেকে আপনার কুড়ি আসছে না? প্রত্যেক আগার একটা মিস হয় না, যে পোকায় যদি না কাটে তাহলে প্রত্যেকটা পাতার গোড়া থেকে কড়ি আসছে এবং কড়িটা দাঁড়াচ্ছে। অনেক চাষি ভাই আমায় বলে, গ্রামের মধ্যে থাকি, যখন চাষিদের মধ্যে থাকি সবাই বলে আর কুড়ি আসছে কিন্তু কুড়িগুলি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আমার জমিতেও কিছু ছিল, আমি প্রথম অবস্থায় দেখেছি, এখন হয়তো দেখাতে পারবো না আমি। দেখুন এগুলো সুরানুদা দেখাচ্ছে, দেখুন যে কুড়িগুলো কেমন ভাবে হয়েছে। দেখাতে আমি যে অন্যান্য চাষি ভাইয়ের যে হলুদ হয়ে যায়, আমি এই ওষুধটা ব্যবহার করার পর সেই জায়গাটা পুরোপুরি কেটে গেছে। কেননা আমি আর আমার টোটাল জমিতে আমি দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, তবু দেখছি, চেষ্টা করছি আপনাদের যে যে অন্যান্য কেমন জমিতে, হয় আর কি সেটা দেখানোর অন্যান্য জন্যই সুরানুদা জমিতে- খুঁজছে। অন্যান্য জমিতে কীরকম দেখুন এই যে প্রত্যেকটা যেটা বললো কক্ষ থেকে, প্রত্যেকটা কক্ষ থেকেই দেখুন ফুল এসছে, প্রত্যেকটা কক্ষ থেকে। আমি ধীরে ধীরে দেখাচ্ছি, একটাও মিস নেই যে সুরানুদা যেটা বললেন। হ্যাঁ সুজিতদা, এখানটা এটা পাওয়া গেছে। দেখুন এই যে বিষয়টা অন্য সুজিতদা চাষিরা পাওয়া যেটা গেছে। সমস্যায় ভোগেন, এই যে হলুদ হয়ে দেখেন একটু। এই প্রথম অবস্থায় কি হতো, এই যে কড়ি আসার সময় প্রথম এরকম লাল হয়ে যেত। আচ্ছা আচ্ছা। এই লাল হওয়াটা আমি এইটা পরপর দুবার তিনবার যখন ইউজ করলাম, হুম। তার পরবর্তী সময়ে এই লাল ভাবটা এখন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমাকে, যে কোথায় এই যাক, আগের এইটা মতো- হেমাশ্রী ভিলেজ কম্পোস্টে হয়তো বা একটা সাফল্যের হ্যাঁ, আহ, প্রত্যেক- পালক। তো আমি চাইবো যে এই ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের আধার এই ভিটামিন পঞ্চম যদি আপনারাও সম্ভব হয় ব্যবহার করা, তাহলে এটা একবার প্রয়োগ করে দেখতে পারেন যে আপনাদের পটল বা কাঁকরোল বা এই ধরনের ফসলের ক্ষেত্রে যে ফুল আসছে এবং ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে, এই সমস্যা থেকে কিন্তু মুক্ত হওয়া যায় কিনা। কারণ এখানে যে খাদ্যের গুরুত্বপূর্ণ উপকরণ, সেই উপকরণগুলো কিন্তু সহজে গাছ পায়। হ্যাঁ, যেটা গাছ প্রাকৃতিক খাদ্যের যোগান পায়, গাছ সবুজ সতেজ প্রাণবন্ত হয়ে ওঠে। হ্যাঁ, এবং ফুলে ফলে ভরে ওঠে। ফুল বা ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হয়। আর বাজারজাতকরণের ক্ষেত্রে তো বলবোই যে বাজারে নিয়ে গেলে তার কিছু ইফেক্ট বুঝতে পারেন সুরানুদা। ফসল বাজারে যখন নিয়ে যাই, অন্য চাষিরাও মাল নিয়ে আসে, আমার ব্যাগটার উপরে যখন কাঁকরোলটা থাকে, কাঁকরোলটার গ্ল্যামার বা গেসটাই আলাদা থাকে। ফলে যারা ব্যবসার জন্য কিনে নিয়ে যেতে চান, তারা সঙ্গে সঙ্গে এসেই আমায় জিজ্ঞাসা করে কত। বাজার রেট যদি দেখা গেল, প্রথমে তো ঢুকেই শুনি যে কি বাজার যাচ্ছে না যাচ্ছে, আমারটা দেখেই সঙ্গে সঙ্গে আমি দেখি যে ও যা বলেছে তার থেকে 2 টাকা বেশি ওই বলছে। ফলে বুঝতে পারি যে এই ওষুধ দেওয়ার ফলে যে কালারটা হচ্ছে, যে সাইজটা হচ্ছে, এটা বাজারজাত এবং বাজারে সহজে গ্রহণযোগ্য। এটা এবং বাজারে নিয়ে গিয়ে কখনো আমাকে বসে থাকতে হয় না, বা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার সঙ্গে একটা পরিচয় ঘটে গেছে, এরকম একটা ব্যাপার যে এই চলে এসছে ওইটা নিতে হবে, মাতানি করতে হবে। মানে মাতানি করে তো সব চাষিরা, ওই চলে এসছে, কাঁকরোল চলে এসছে, ওইটা মাতানি করতে হবে, ওই মাতানিটা নিতে নিতে হবে। ফলে এখানে মোটামুটি কতজন ব্যবহার করছে আপনার এই সঙ্গে এই যে? আমার এইখানটায় আমরা যখন এই জৈবিক পদ্ধতি আমরা চাষ করব সিদ্ধান্ত নিলাম, তখন আমি একটা 7-8 জন চাষিকে ডেকেছিলাম। আমি 7-8 জন চাষি মিলে একটা সিদ্ধান্ত নেই আমরা, যে রাসায়নিক চাষ বর্জন করতে হবে। আচ্ছা আচ্ছা। রাসায়নিক চাষ পুরোপুরি বর্জন করব না, কিন্তু রাসায়নিক চাষের মাত্রাটা মাত্রাটা প্রয়োগের। কমাতে যাতে পারি আগামীতে, এবং জৈব পদ্ধতি যদি সাফল্য আসে, তাহলে আস্তে আস্তে চাষিরা নিজেরা থেকেই রাসায়নিক সারের প্রতি ঝোঁক কমবে। আমি বলবো না যে রাসায়নিক সার না প্রয়োগ করলে সম্ভব, রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে মাত্রাতিরিক্ত নয়। কম পরিমাণে রাসায়নিক সার দিয়ে বেশি পরিমাণে জৈব ব্যবহার করে যদি আমরা মুনাফা অর্জন করতে পারি, চাষিদের কাছে যদি আমরা বোঝাতে পারি এই 8-10 জন মিলে, তাহলে আগামী দিনে আমাদের নবপ্রজন্ম, পরবর্তী প্রজন্ম
নিশ্চিন্তে থাকতে পারবে যে বিষজাত খাবার তারা গ্রহণ করছে প্রতি মুহূর্তে, এই বিষজাত খাবার থেকে তারা রক্ষা পাবে। এই পরিকল্পনা নিয়ে আমরা 8-10 জন মিলে চাষি মিলে এই পদ্ধতি, এই জৈবিক পদ্ধতিতে আমরা চাষ শুরু করেছি। আচ্ছা, বলছি এই যে মাটির কি জৈবিক ক্ষমতা বাড়ছে মনে হচ্ছে এটা দেওয়ার ক্ষেত্রে, বা জল ধারণ ক্ষমতা, সেই বা ক্ষেত্রে গাছের যে রোগ ব্যাধিগুলো এইটা নয় আসে কিন্তু। সেই শিকড়ের? ক্ষেত্রে হ্যাঁ। আমরা খোল, সুজিতদা দিয়েছিলেন আমাদের খোল, তারপরে একটা জৈব সার। আমরা চাষি মানুষ, আমরা তো আর অত করতে পারি না। সুজিতদা বলল এইটা চাষের সময় দিতে হবে। আর ঠিক আছে, চাষের সময় দিতে হবে। খোল দেখলাম ওর মধ্যে খোল পচানো, তারপর বিভিন্ন ধরনের উপকরণ ওর মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমি একটু খোলার বলি, সঙ্গে এই যে আমাদের জৈব সারটা এটা গ্রাম্য পরিবেশ থেকে সংগৃহীত, যেমন সর্ষের খোল, কলা গাছ, কচুরিপানা, ধনচা, গরুর গোবর, হ্যাঁ, পোলট্রির লেয়ার, বা এই ধরনের বিভিন্ন রকম উপকরণ, কিছু যেটা হাড় জাতীয় কিছু হ্যাঁ কিন্তু হ্যাঁ ওর হ্যাঁ মধ্যে দেখেছি। আছে, হ্যাঁ, হাড়ের গুঁড়ো বা এই ধরনের কিছু হাড় জাতীয় কিছু উপকরণ এটার কিন্তু মধ্যে ছিল। আমরা মিশিয়ে কিন্তু এই জৈব সারটা আমাদের তৈরি হয়, এবং এটা তৈরি হতে অন্ততপক্ষে 1 বছর সময় লাগে। দেখুন সুরমা দেখে ফুল ছোঁয়ায়। এই একটা আমার মিস্টেক হয়েছে, আমি এই দেখতে দেখতে পেলাম। এই দেখুন, এই যে মদ্দা ফুলের এই যে রেণু, এই রেণুটা আমি মায়া ফুলটা ধরলাম, ধরে আস্তে লাগিয়ে দিলাম। দেখুন কত সন্তর্পণে, কত পরিশ্রম করে এই কাজগুলো করতে হয়। তো আমরা হয়তো বাজারে যাই, পয়সা দিয়ে সবজি বাজারে যাই, পয়সা দিয়ে সবজি কিনে আনি, কিন্তু এই সবজিটা তৈরি করতে বা উৎপাদন করতে কত সময়, কত পরিশ্রম করতে হয় চাষি ভাইদের, এটা কিন্তু মাঠে না আসলে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না। কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো কীটপতঙ্গের প্রকোপ, কখনো আপনার বিভিন্ন রকম রোগ ব্যাধির প্রকোপ, এই যন্ত্রণা ভোগ করে তারপরে কিন্তু চাষি ভাই কিছু মুনাফা পায়। যাই হোক, সুরানন্দাকে অনেক ধন্যবাদ আমার সাথে হৃদ্যতার সঙ্গে এই সম্পর্ক বজায় রাখার জন্য। এবং সুশান্তদা আমাদের এই নদিয়ার ধানতলা থানার অন্তর্গত দত্তবুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়বড়িয়ার বাসিন্দা। আমি স্থায়ী মানে নির্দিষ্ট করে কথাটা কেন বললাম, যদি আপনারা কেউ মনে করেন যে এখানে এসে তার ক্ষেতটা পরিদর্শন করবেন, তাহলে অবশ্যই স্বাগত জানাই, এবং আশা করি সুশান্তদা আপনাদেরকে কিন্তু আমার মতো করে কিন্তু আন্তরিকতার সাথে তার ক্ষেত, এবং শুধু কাঁকড়ে না, বিভিন্ন ক্ষেতও কিন্তু তিনি আশা করি আপনাদেরকে দেখাবেন। আর সবথেকে শেষে একটা মজার কথা বলে শেষ করি। আমি রজনী খেতে কন্টিনিউ এই ওষুধটা আমি ব্যবহার করি। যেখানটায় আমি রজনীটা বিক্রি করি, আমাদের গ্রামেরই একজন ব্যবসা করে, তিনি ফুল মালা গেঁথে হাওড়ায় নিয়ে যান। সবাই যখন ফুল দেয় আর আমি যখন ফুল দেই, আমার ব্যাগটা ভরা থাকে না, কিন্তু ওয়েটটা হচ্ছে এমনভাবে হয়, অন্যরা ব্যাগ ভর্তি করে যে ওয়েটটা পায়, আমার হাফ ব্যাগে সেই ওয়েটটা পায়। ফলে উনি মাঝে মাঝেই আমায় প্রশ্ন করে, তুমি জমিতে কী দাও। স্বাভাবিকভাবে একটু বলি, কমই বলা হয় তাদেরকে। আমি যেটা দিই আমি দিই। হ্যাঁ, চাষিদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আমি কেন শেয়ার করতে যাব। ওয়েট দ্বিগুণ হয়, ফুল যা সাইজ ছিল তার থেকে দ্বিগুণ বৃদ্ধি পায়, এবং ওয়েট তো বাড়বেই। ওয়েট বাড়ে, ফুল দ্বিগুণ হয়, এবং ফুলের কালারটা পুরোপুরি হোয়াইট, পুরো সাদা। ফলে আমি দেখেছি এই প্রোডাক্টের গুণগত মান রাসায়নিক সারের থেকে অনেক ভালো। এবং চাষিরা যদি কেউ সংগ্রহ করতে চান, সুজিতদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, আমিও সুজিতদার অ্যাড্রেসই দেবো আপনাদের, কেননা আমি তো আর এটা তৈরি করি না। সুজিতদা তাদের বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে তৈরি করে আমাদের হাতে দেন। কিন্তু সুজিতদার কাছে এই ওষুধটার সাপ্লাইটা খুব ভালো, কেননা যখন আমি অর্ডার করি, আমি 1 গ্রাম থাকতে থাকতেই আমি অর্ডার করি, কিন্তু সুজিতদা সঙ্গে সঙ্গেই রেডি করে দিয়েই আমাদের ফোন করে ডেকে নেয়। এইটা খুব ভালো। সুজিতদাকে অসংখ্য ধন্যবাদ। তার অনুপ্রেরণা এবং তার পরামর্শ অনুসারে যে আমি আজকে চাষ করতে পেরে বিদেশে যাওয়ার বা বাইরে কাজ করবার প্রবণতা পুরোপুরি মন থেকে মুছে ফেলেছি। এখন বাড়িতে বসে আমার নিজের জমি আছে এবং লোকের জমি লিজ নিয়ে আমি এটা করছি, এবং মুনাফা
আমি পাচ্ছি, ফলে বাইরে যাওয়ার ইচ্ছা এই মুহূর্তে আমার আর নেই। অনেক অনেক ধন্যবাদ সুরানুদাকে। তো যাই হোক, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখানে আমার এই এপিসোডটির পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী দিনে আগামী কোনো নতুন কৃষিজ চাষ নিয়ে আসবো। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ বিদায় বন্ধুরা।